যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। সে অনেক কাল আগে গ্রামে প্রচলিত ছিল, ওলা বিবি যে পথ দিয়ে যায় সে পথে ফিরিস না সন্ধ্যায়। রাতে কান্না শুনলে ঘরের বাহিরে এসে দিস না হাঁক। কি বললাম সেটা বুঝতে পারছেন না তো? আমিও এই ঘটনাটা শোনার সময় বুঝতে পারিনি এই প্রচলিত কথাটা, তবে যতই ঘটনার মাঝে ঢুকেছি ততই বুঝেছি এই কথার মানে। তাহলে চলুন আজ আপনাদের সাথেও শেয়ার করি অদ্ভুত এই ঘটনা। আমি তানভীর তুষার আপনাদের জন্য এতদিন যত ঘটনা শেয়ার করেছি তার মাঝে এই ঘটনা বেশ কিছু দিক থেকে আলাদা। এটা একটা ভৌতিক আবহের চেয়ে বলা যায় অদ্ভুত কিছু অভিজ্ঞতার মিশেল। আর সেই ঘটনার কেন্দ্রে আছেন মৌলানা কালু শাহ ফকির। ভূমিকার বড় না করে চলুন চলে যাই মৌলানা কালু শাহ ফকিরের ঘটনায়। ঘটনার সময়কাল ঠিকভাবে বলতে পারেননি ঘটনার কথক, তবে তিনি বলেন দেশভাগের আগের সময়ের একটা ঘটনা। বাংলাদেশ নামে কোনো দেশ তখনও জন্ম নেয়নি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদার প্রথা। আজকের বাংলাদেশের উত্তর অঞ্চলের এক গ্রামীণ এলাকা, অবারিত ফসলের মাঠ আর বিঘার পর বিঘা ছনের ঘন জঙ্গলের মাঝে বেড়ে ওঠা একটা বাড়ি। সেখানে শুধুমাত্র একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত। বাড়ির কর্তার নাম ছিল ইসমাইল ব্যাপারী। তাদের ঠিক জমিদার বলা যায় না, কিন্তু গ্রামে তাদের রয়েছে বিশাল জমির মালিকানা। স্বামী আর স্ত্রী মিলে দুজনে বাস করতেন সেখানে, আর চাকর চাকরানি মিলে মোট 10 জনের মতো লোক। তাদের সেই বাড়ির সামনে দিয়ে এঁকে বেঁকে একটা ছোট নদী চলে গেছে, আর নদীর অপর পাড় দিয়ে পায়ে হাঁটা পথ, আর দুই ধারে বিশাল ছন কাশফুলের গাছ, সেই সাথে একটু পরপর বাবলা গাছের সারি। তাদের বাড়ি থেকে নিকটবর্তী গ্রাম বেশ খানিকটা দূরে। জমির আইল ধরে পায়ে হেঁটে প্রায় 10 মিনিটের মতো লাগে। আর তখন গ্রামের বাজার, যেটা মূলত গঞ্জের হাট নামে পরিচিত, সেটাও ছিল কয়েক কিলোমিটার দূরে। আর সেখানে যেতে পাড়ি দিতে হতো বাঁশঝাড় সহ বিভিন্ন গাছের ঘন জঙ্গল। ইসমাইল ব্যাপারী সেই গঞ্জের হাটে ব্যবসা করতেন। সপ্তাহে 2 দিন তার চাকর কয়েকজন সাথে নিয়ে বর্ষায় নৌকা আর শুকনো সময়ে হেঁটে যাতায়াত করতেন। এমনি এক সময়ে শীত তখন যাই যাই করছে প্রকৃতি থেকে, চারপাশে তখনও শীতের আমেজ নেমে আসে রাতের বেলায়। ইসমাইল ব্যাপারী একদিন তার 3 জন চাকর নিয়ে চলেন গঞ্জের হাটে। আসবেন পরদিন দুপুরের দিকে। সেই দিন ইসমাইল ব্যাপারীর বউ বাড়ি থেকে ঠিক একটু সামনে নদীর পাড়ে তাদের কলা গাছ দিয়ে বাঁধানো ঘাটে গেলেন কাপড় ধুতে। তার সাথে তখন ছিল 3 জন কাজের মহিলা। কাজের মহিলাগুলোর 2 জন কলা গাছের ওপরে কাপড়গুলো বাড়ি দিচ্ছে, আর একজন হাঁটু পানিতে নেমে কাপড় ধুয়ে দিচ্ছে। ইসমাইল ব্যাপারীর বউ নদীর পাড়ে দাঁড়িয়ে তাদের কাজ তদারকি করছে আর তাদের সাথে গল্প করছে। কাপড় ধুতে গিয়ে বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা হেলে পড়েছে। শীতের এই সময়ে তেমন একটা রোদ থাকে না দিনের বেলায়। তার মাঝে সেদিন আবার বাতাস উঠেছে খুব বেশি। নদীর ওপারে থাকা কাশফুলের গাছগুলোতে শিরশির করে শব্দ হচ্ছে। এরই মাঝে কোথা থেকে খুব ক্ষীণ একটা মেয়েলি গলার কান্নার আওয়াজ ভেসে আসে থেমে থেমে। পানিতে নেমে কাপড় ধোয়া সেই মহিলা প্রথমে বুঝতে পারে সেই ক্ষীণ কান্নার শব্দ। পানিতে নেমে থাকা সেই মহিলা অপর 2 জনের দিকে তাকিয়ে বলে তারা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু অপর 2 জন বলে তারা কিচ্ছু শুনতে পাচ্ছে না। এদিকে ইসমাইল ব্যাপারীর বউ তাদের 3 জনকে সেখানে রেখে বাড়ি চলে আসে। বিকেল খুব দ্রুত গড়িয়ে যায়। চারপাশে তখন অল্প অল্প ঝিঁঝি পোকার ডাক শুরু হয়, আর দূরে কোথাও ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ঠিক এমন সময় ইসমাইল ব্যাপারীর বউ চমকে ওঠে কিছু পরিচিত চিৎকারে। তার কাপড় ধুতে থাকা সেই 3 জন মহিলা অনেক জোরে হাউমাউ করে কান্নার মতো ভয়ার্ত চিৎকার করে। বাড়ির দিকে দৌড়ে আসে তারা। তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। মহিলা 3 জন একসাথে দৌড়ে যেন হুমড়ি খেয়ে পড়ে যায়। ইসমাইল ব্যাপারীর বউ তাদের জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কাঁপা কাঁপা কান্না জড়িত কণ্ঠে একজন মহিলা বলল, আপনি যখন নদীর পাড় থেকে চলে আসলেন বাড়িতে, তখন
তখন আমরা তিনজন গল্প করছিলাম আর কাপড় ধুচ্ছিলাম। এর মাঝে আমি একা যে কান্নার আওয়াজটা শুনছিলাম, তখন সেটা সবাই মিলে শুনতে শুরু করলাম। আমরা কিছুটা অবাক হলাম। এই সময়ে এখানে কোনো মহিলা আসবে কোত্থেকে, আর সে কান্নাই বা করবে কেন? আমরা সবাই মিলে একটুক্ষণ চুপ থেকে কান্নার শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করলাম। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কান্নার শব্দটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পরে সবাই খেয়াল করলাম নদীর ওপারে সেই হাঁটা পথটায় একটা বুড়ি মহিলা কান্না করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বয়সের ভারে অনেকটা কুঁজো হয়ে গেছে সেই বুড়ি। পরনে ময়লা সাদা একটা শাড়ি। আমাদের নদীর ঘাটের ওপরের বাবলা গাছটার সোজাসুজি আসতেই আমি তাকে ডাক দিয়ে জানতে চাইলাম তার কি হয়েছে। আর এই সময়ে একা একা এই পথ দিয়ে কান্না করতে করতে সে কোথায় যাচ্ছে? কিন্তু তিনি আমাদের দিকে তাকালেনও না, কথাও বললেন না। আস্তে আস্তে সেই কান্না করতে করতে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তারপর আমি কিছুটা রাগ করেই তার দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি? এই রাস্তায় তো একা কোনো ছেলে মানুষই যায় না এই সময়। তোমার কি হলো বুড়ি, কথা কও না? বিশ্বাস করবেন না, কুঁজো বুড়িটা আমাদের দিকে ফিরে তাকালো। এত বিভৎস মুখ যা আমরা আগে কোনো দিন দেখিনি। অপর আরেকজন মহিলা বলল, সেই মুখ দেখে মনে হলো বড় বড় কি সব ফোঁড়া বের হয়েছে, আর সেখান থেকে পাতলা কোনো তরল গড়িয়ে পড়ছে। আর চোখের কোটরে যেন শুধুই দপদপ করে জ্বলতে থাকা কোনো আগুনের শিখা। দেখে মনে হচ্ছিল যেন কোনো কুপিবাতি জ্বলছে চোখ দুটোতে। আমরা দেখে সবাই ভয়ে আঁতকে উঠেছি। এর মাঝেই সেই বুড়ি কান্না থামিয়ে আমাদের দিকে তাকিয়ে রাগ হয়ে বলল, মরবি, মরবি, তোরা মরবি। এই কথাটা বলার সাথে সাথে একটা পচা গন্ধ কোথা থেকে যেন এসে আমাদের নাকে লাগলো। আর মনে হলো পেটের মাঝে থাকা সবকিছু যেন সেই গন্ধে উল্টে বের হয়ে আসবে। আমরা তো ভয়ের সাথে সাথে সবকিছু ফেলে চিৎকার করে এখানে দৌড়ে চলে এসেছি। এবার ইসমাইল ব্যাপারীর বউ সহ সবাই গেল নদীর ঘাটে। সাথে গেল আরো একজন চাকর। নদীর ঘাটে গিয়ে দেখে কোথাও সেই বুড়ির কোনো চিহ্ন মাত্র নেই। নদীর ঘাটে শুধু পড়ে আছে তাদের ফেলে যাওয়া কাপড়গুলো। ইসমাইল ব্যাপারীর বউ তখন তিনজন মহিলাকে সাহস দেওয়ার জন্য বললেন, তোমরা হয়তো ভুল কিছু দেখেছ। কিন্তু তিনি জানেন এই সান্ত্বনা দেয়া নিরর্থক, কারণ তিনজন মানুষ একসাথে ভুল দেখতে পারে না। তারা কাপড়গুলো নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে এলেন। রাতের খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেলেন। বাড়িতে বড় করে যে ঘরটা বানানো হয়েছে সেখানে থাকেন ইসমাইল ব্যাপারী আর তার বউ। তার ডান পাশে বাড়িতে ঢোকার একটা গেট, সেই গেটের পাশে আরো একটা ঘর তোলা। সেই ঘরে থাকেন কাজের মহিলারা। আর সেটা থেকে আরেকটু দূরে একটা বিশাল গোয়াল ঘর। সেই গোয়াল ঘরের পাশের ঘরটায় থাকে রাখাল আর তাদের চাকরের দল। ইসমাইল ব্যাপারীর বউয়ের খেয়ে শুয়ে পড়ার একটু পর চোখটা মাত্র লেগে এসেছে। এর মাঝেই পাশের ঘর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। ঠিক সেই সময়ে তিনি ঘরে জ্বলতে থাকা কুপি বাতিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে যান। দেখেন কয়েকজন চাকরও চলে এসেছে সেখানে। সেই মহিলাদের ঘরের সামনে এসে জোরে ডাক দিতেই এক মহিলা দরজা খুলে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে বের হয়ে কিছু বলার আগেই সে মুখ ভর্তি করে বমি করে। তার একটু পরে কিছুটা ধাতস্থ হয়ে বলে, ঘরের ভেতরে সবারই একই অবস্থা, সবার পানির মতো বমি হচ্ছে। সেই সন্ধ্যাবেলা তাদের সাথে যে চাকরটা নদীর পাড়ে গিয়েছিল বুড়িকে খুঁজতে, সে দৌড়ে ইসমাইল ব্যাপারীর বউয়ের কাছে চলে আসলো। সেই চাকরটি সবচেয়ে পুরাতন, তার বয়স অনেক বেশি। তার শ্বশুর মশাইয়ের সময় থেকে এই পরিবারের সাথেই আছে। তিনি এসে বললেন, মা, আমি বুঝেছি এখানে কি হয়েছে, কে এসেছিল আজ আমাদের এখানে, আমি বুঝতে পেরেছি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলুন, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। ইসমাইল ব্যাপারীর বউ তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর এদের এমন অসুস্থ অবস্থায় রেখে এই রাতে যাব কিভাবে? প্রবীণ সেই চাকরটি তখন কিছুটা চিৎকার করে বললেন, মা, এখানে আজ ওলা বিবি এসেছিল। তারা যে পথে আসে সে পথে মরণ লেগে যায়, সব কিছু যেন এক নিমিষে ছাড়খাড় করে দেয়। তাড়াতাড়ি
এখান থেকে চলুন, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। আর এই 3 জনের কথা চিন্তা করে লাভ নেই, তাদের জন্য আমাদের আর কিছু করার নেই। তারা হয়তো সকাল পর্যন্ত টিকতে পারবে না। সেই রাতেই তারা কয়েকজন মিলে হাতে কিছু লাঠি আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে, যায় পাশের গ্রামের উদ্দেশ্যে। সে গ্রামে ছিল ইসমাইল ব্যাপারীর অন্যান্য আত্মীয় স্বজনেরা। তারা শুধু একা গিয়ে নতুন বাড়ি করেছিল ওদিকে বছর 2 আগে। তারা এই বাড়িতে এসে সারা রাত সবাইকে ডেকে তুলে মোটামুটি ঘটনাটা জানালো। সেই রাতে আর কারো ঘুম এলো না। সকালে সূর্য ওঠার সাথে সাথেই পুরো গ্রামে ছড়িয়ে গেল খবরটা। ভয়ে কেউ আর যায় না ওদিকে। পরে দুপুরের দিকে যখন ইসমাইল ব্যাপারী তার লোকজনদের নিয়ে ফিরে আসে, তখন গ্রামে ঢোকার আগেই তিনি রাস্তার কাছে লোকমুখে অনেক কথাই জানতে পারেন। তার বউ যে গ্রামে ফিরে এসেছেন রাতে, এটাও জানতে পারেন সেখানেই। তাই তিনি বাড়ি না গিয়ে সোজা আদি বাড়িতে আসেন। বউ এবং তার প্রবীণ চাকরের কাছ থেকে বিস্তারিত শোনেন। তারপরে গ্রামের কয়েকজন যুবক আর চাকররা মিলে সিদ্ধান্ত নেয় ইসমাইল ব্যাপারীর বাড়িতে গিয়ে সেই মহিলা 3 জনের খোঁজ নিয়ে আসবে। সবাই কথা মতো দুপুরের পরে বের হয় তার বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে বাড়ির দিকে এগোতেই দূরে দেখে তাদের বাড়িতে ঢোকার প্রথম গেটের মুখে সেই মহিলাদের একজন পড়ে আছে। কাছে কিছু মাছি ভন ভন করে উঠছে। দূর থেকে আর বুঝতে বাকি থাকে না সেই মহিলা বেঁচে নেই। আর কেউ সাহস করল না সামনে এগোতে। তারা সেখান থেকেই জোরে জোরে ডাকা শুরু করলো 3 জনের নাম ধরে, কিন্তু কারো কোনো সারা শব্দ মিলল না। সবাই কিছুটা নিশ্চিত হয়ে যায় আর কেউ বেঁচে নেই সেই বাড়িতে। তারা সবাই গ্রামে ফিরে আসে। ইসমাইল ব্যাপারীর পুরনো বাড়িতে একটা বিশাল পুকুর আছে, আর সেই পুকুর পাড়ে কয়েকটা তাল আর খেজুর গাছের সাথে আছে বিশাল এক শিরীষ গাছ। সেই শিরীষ গাছের নিচেই অনেক বড় করে বানানো আছে একটা কাচারি ঘর। ঘরের ওপরের চালাটা ছনের হলেও ঘরের শুধু পুকুরের দিকের বেড়াটা সম্পূর্ণ দেয়া, আর বাকি 3 দিকের বেড়াটা 1 বুক সমান উঁচু করে দেয়া। ঘরের সামনে ছন দিয়ে চালা দেওয়া একটা বারান্দাও আছে, যেটাকে চালি বলেই ডাকা হতো সেই সময়ে। গ্রামে আগে প্রায় সব অবস্থা সম্পন্ন বাড়িতে এই ঘরের প্রচলন ছিল, যেটা মেন বাড়ি থেকে কিছুটা দূরে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ লোকজন, গ্রামের পুরুষরা এখানে বসে গল্প করত আর বিভিন্ন দলগত সিদ্ধান্ত নিত। এছাড়াও কোনো অচেনা পথিক আসলেও তাদের ঠাঁই হতো এই কাচারি ঘরেই। যাই হোক, সেদিন সন্ধ্যায় গ্রামের অনেক পুরুষ মানুষ মিলে সেই ঘরের মাঝে একটা লণ্ঠন জ্বালিয়ে বসে পড়ল। গ্রামের কিছু ছোট ছেলে মেয়েও জায়গা করে নিয়েছে সেই ঘরের কোণে। সবার মুখে কেমন একটা ভয়ের ছাপ। বাড়ির কিছু মহিলারাও আছে উৎকণ্ঠায়। এর মাঝে এক প্রবীণ বৃদ্ধ বলে উঠল, শোনো তোমরা, এই ওলা বিবির মতো ভয়ানক আর কিছু নেই। যে গ্রামে যাবে সে গ্রামের সব মানুষকে সে খেয়ে ফেলবে। আমাদের ভাগ্য এখনো পর্যন্ত ভালো যে ওলা বিবি নদীর ওপার দিয়ে চলে গেছে, তবে এপারে যে সে ফিরে আসবে না তার কোনো ঠিক নেই। তাই বিকেলের আগেই সবাই কাজ শেষ করে ফেলবা, আর সন্ধ্যের মাঝেই সবাই খেয়ে শুয়ে পড়বা। ছোট ছেলে মেয়েদের দিকে খেয়াল করবা, তারা যেন বেশি দূরে খেলতে না যায়। আর রাতে অচেনা কোনো মহিলা লোক গ্রামের দিকে আসলে কেউ তার সাথে কথা বলবে না, ডাকবে না। পাশ থেকে এক যুবক বলে উঠল, তাহলে ইসমাইল ব্যাপারে নতুন বাড়িতে যে 3টা মরা পড়ে আছে কাল থেকে, সেগুলোর কি করব আমরা? চারপাশে চাপা গুঞ্জন উঠল। ইসমাইল ব্যাপারী হুঁকো একটা গড়গড় শব্দ করে টান দিয়ে বললেন, সবাই শোনেন, যেহেতু আমার বাড়িতে এই অবস্থা হয়ে আছে, আর আমার গোয়ালে এই সময় গরুও নেই, আমি সব বিক্রি করেছি নতুন জাতের গরু তোলার জন্য, তাই ওই বাড়িতে আর ফিরে যাওয়ার তেমন ইচ্ছে নেই আমার। আর এই লাশগুলো তো আমাদের কেউ কবর দিতেও যাবে না। তাহলে একটা কাজ করা যায়, পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে লাশ সহ বাড়িটা পুড়িয়ে ফেলা যায়। সবাই সেই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। পরদিন দিনের বেলায় এই কাজ করা হবে। শুধু গ্রামের কিছু যুবক আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে থাকবে।
সেই কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে চলে গেল। পরদিন সকাল পেরিয়ে যখন দুপুর হয়ে এলো, তখন নির্দিষ্ট কিছু লোক এগিয়ে গেল ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ির দিকে। এরপরে তার এক চাকর ইসমাইল ব্যাপারীর শোয়ার ঘরের এক পাশের বেড়া কেটে ভেতরে যেয়ে শুধু প্রয়োজনীয় কিছু কাগজ আর গহনাগুলো নিয়ে চলে আসলো। চারপাশে তখন লাশের পচা গন্ধে ভরে গেছে। বাইরের গেটে পড়ে থাকা লাশটা কয়েকজন যুবক মিলে একটা বড় বাঁশ ঝাড় দিয়ে অনেক দূর থেকে ধাক্কা দিয়ে ঘরের বেড়ার দিকে পাঠিয়ে দিল। এরপর দূর থেকে কেরোসিন তেল ছিটিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দিল। সবার চোখের সামনে দপদপ করে জ্বলতে থাকলো ইসমাইল ব্যাপারীর নতুন বাড়ি। সেই সাথে সেই আগুনের কুণ্ডলির মাঝে পুড়ে যেতে থাকলো 3 জন মহিলার লাশ। বাড়ি যখন অনেকটাই পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল, গ্রামের সবাই তখন বাড়ির দিকে চলে আসলো। এর কদিন পরে থেকে তারা শুনতে পারল তাদের আশেপাশে কিছু কিছু গ্রামে মরক লেগেছে। একের পর এক গ্রামে ওলা ওঠায় মানুষ সাফ হয়ে যাচ্ছে। আর অনেক গ্রামে নাকি মানুষ ওলা বিবিকে দেখেছে তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে। শুধু ইসমাইল ব্যাপারীর এই গ্রামে এখনো আসেনি ওলা বিবি। তারা তাদের গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ প্রায় বন্ধই করে দিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও আর রক্ষে হলো না। তাদের গ্রামের এক পাশেও একদিন রাতে এলো সেই মরক, যাকে একবার ধরে সে আর উঠতে পারে না। তার জন্য বরাদ্দ হয়ে যায় নিশ্চিত মৃত্যু। এভাবে গ্রামের প্রায় অনেকেই নিশ্চিহ্ন হয়ে গেল এই ওলা বিবির কারণে। গ্রামে গ্রামে নেমে আসলো ভয়াবহ রকমের এক শোকের ছায়া। এভাবে চলে গেল আরো একটা বছর। সবকিছু তখন মোটামুটি স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু ইসমাইল ব্যাপারীর সেই নতুন বাড়ি সেই থেকে পরিচিত হয়ে উঠল পোড়ো বাড়ি নামে। কিন্তু এরপর থেকে শুরু হলো সেই গ্রামের আসল সমস্যা। ভর দুপুরে এক রাখাল গেল মাঠে গরুর পাল নিয়ে। এর মাঝে একটা গরুর দলছুট হয়ে চলে গেল ওই পোড়ো বাড়ির দিকে। পোড়ো বাড়ির ঘর যেখানে ছিল তার পাশের মাটিতে কিছুটা ঘাস হয়েছে নতুন। সেই গরু সেখানে ঘাস খেতে শুরু করলো। রাখাল এটা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ এই বাড়িতে ঠিক কি হয়েছে তা গ্রাম শুদ্ধ সবাই জানে। এজন্য সবাই সেই বাড়ি সবসময় এড়িয়ে চলে। রাখাল একবার ভাবল দৌড়ে গিয়ে গরুটা ধরে নিয়ে আসবে, কিন্তু একটু পরেই তার মনে হলো না, কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। তাই দূর থেকে কিছু মাটির ঢিলা নিয়ে সে গরুটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু গরু অন্যদিকে না গিয়ে ঢিলের ভয়ে আরও বাড়ির সীমানার ভেতরে ঢুকতে শুরু করলো। রাখাল অনেকভাবে চেষ্টা করেও গরুটাকে বাইরে আনতে পারল না। এদিকে সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম আকাশে। রাখালকে এবার সব গরু নিয়ে গ্রামের পথে ফিরতে শুরু করতে হবে, না হলে গরু নিয়ে আস্তে আস্তে হেঁটে গ্রামের দিকে যেতে গেলে সন্ধ্যা নেমে যাবে। রাখাল চিন্তা করলো সে বাড়িতে গিয়ে আগে মালিককে ডেকে নিয়ে আসবে, তারপরে কি হবে সেটা দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। রাখাল সবগুলো গরু রেখে তার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। তারপরে গিয়ে গরুর মালিককে বিস্তারিত সব জানালো। এদিকে মালিক তার কথা শুনে আরো কয়েকজন লোক নিয়ে মাঠের দিকে চলে আসলো। এসে দেখে গরু তখন সেই বাড়ির সীমানায় অন্য পাশে গিয়ে ঘাস খাচ্ছে। এদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আর দেরি নেই। মালিকের সাথে আসা অন্য লোকটিকে দিয়ে সব গরু বাড়ি পাঠিয়ে দিল। আর রাখাল ও মালিক চেষ্টা করতে থাকলো সেই গরুকে বাইরে বের করে এনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরই মাঝে চারপাশে যখন একটু আবছা অন্ধকার নেমে এসেছে, ঠিক সেই সময়ে সেই পোড়ো বাড়ির মাঝে থেকে গরুটার জোরে ডাক ছেড়ে পাগলের মতো একদিক থেকে বের হয়ে দিক বিদিক শূন্য করে ছুটতে লাগলো। গরুটাকে দেখে মনে হলো সে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে আর তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করছে। গরুটা দৌড়ে এসে তাদের পাশ কাটিয়ে ছন গাছের মাঝ দিয়ে কোথায় যে হারিয়ে গেল এক মুহূর্তে, সেই রাখাল আর গরুর মালিক দুজনেই কেউ বুঝে উঠতে পারল না। তারাও এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো। শেষে কোনো দিকে আর গরুটাকে না পেয়ে তারা অন্ধকার নামার সাথে সাথেই বাড়ির দিকে চলে আসলো। গ্রামে এসেই সেই কাচারি ঘরের দিকে গেল দুজন। ততক্ষণে সেখানে সন্ধ্যার আড্ডা জমে উঠেছে। তারা সেখানে যেয়ে সবাইকে ঘটনা বিস্তারিত বলল। সবাই বলল রাতের বেলা ওই দিকটায় আর না যেতে, কাল সকালে সবাই মিলে গরুটা খুঁজতে বের হবে। পরদিন সকালবেলা গ্রামের বেশ কিছু লোক চলে গেল সেই পোড়ো বাড়িটার দিকে।
গরুটাকে খুঁজতে। সবাই মিলে যখন বাড়িটার কাছে পৌঁছালো তখন দেখলো বাড়ির যেখানে গেট ছিল সে জায়গা থেকে গরুটা প্রথমে ঘাস খাওয়া শুরু করেছিল এবং সেখানে গরুটা মরে পড়ে আছে। দূরে থেকেই দেখে মনে হচ্ছে গরুর গলাটা উল্টো দিকে মুচড়িয়ে রাখা আর চোখ দুটো খুলে পড়ে আছে অন্যদিকে। সবাই এই দৃশ্য দেখে ভয়ে আর কাছে যায়নি। পরে সবাই মিলে একটা জমিতে গর্ত করে বাঁশের সাহায্যে গরুর গলা আর পায়ে রশির ফাঁস পরিয়ে সেটা সেই গর্তে এনে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপরে সবাই বাড়ি ফিরে আসার পর সেদিন রাত থেকেই সেই রাখালের প্রচুর জ্বর আসে আর সে ঘুমের মাঝে বারবার চিৎকার দিয়ে ওঠে, বলে, এই যে আসছে, আমাকে ধরে নিয়ে গেল, ওই যে আগুনমুখ মহিলা আসছে, আমাকে বাঁচাও। এভাবে কয়েকদিন চলতে চলতে সে প্রায় পাগল হয়ে গেল। সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ায় আর এই কথা চিৎকার করে বলে। সবাই এই ঘটনার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। তাদের কাচারি ঘরে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনাও চলল। সবাই তারপর থেকে দিনেও সেই পুরনো বাড়িটা এড়িয়ে চলতে শুরু করলো। এর মাঝে কিছুদিন পর থেকে আবার ঘটতে শুরু করলো আরো অদ্ভুত কিছু ঘটনা। গ্রামে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা হয় তাহলে সেই বাড়িতে বেঁধে যায় মহাবিপত্তি। রাত হলেই সেই নবজাতক শিশুর পাশে এসে জোটে এক মহিলার ছায়ামূর্তি, যেটা অনেক মা তার শিশুর পাশে আবছা দেখেছে। আর সেই ছায়ামূর্তিটা এসে চেপে ধরতে চায় বাচ্চাটার গলা। সাথে সাথেই সেই বাচ্চা এমন কান্না শুরু করে, কান্না করতে করতে লাল হয়ে দম বন্ধ হয়ে আসে তার। শেষে মসজিদের হুজুর এনে দোয়া পড়িয়ে ফুঁ দিয়ে বাচ্চা ঘুম পাড়িয়ে নিতে হয়। এই আতঙ্কে সেই গ্রামে যাদের নতুন বাচ্চা হয়েছে তারা সবাই একটা বাড়িতে এসে থাকা শুরু করে এবং পুরুষ লোকেরা সারা রাত জেগে তাদের পাহারা দিতে শুরু করলো। এর মাঝে একদিন একদল ছোট ছেলে মেয়ে খেলতে চলে যায় সেই পোড়ো বাড়িটা পার করে নদীর পাড়ে। সেখানে সবাই ভর দুপুরে খেলছে। এমন সময়ে কয়েকটি বাচ্চা নদীর পানির মাঝে কেউ হাঁটু সমান কেউ কোমর সমান পানিতে নেমে পড়েছে। হঠাৎ করে অন্য শিশুদের সামনে কোমর সমান পানিতে থাকা একটা শিশু চিৎকার করে এবং বেশি পানির দিকে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে হাত পা ছুটতে ছুটতে তলিয়ে যায় নদীর মাঝে। সব শিশু ভয়ে গ্রামের দিকে দৌড়ে আসতে থাকে আর রাস্তায় যাকেই দেখতে পায় তাকেই দেখে কাঁদতে কাঁদতে সব বলে। এরপরে গ্রামের কিছু লোক মিলে বাচ্চাদের নিয়ে যায়। তারপরে বেশ কিছু লোক বাচ্চাদের দেখানো জায়গায় নেমে পড়ে। পানির মাঝে তারা অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাটার কোনো চিহ্ন পায় না। সেদিন সন্ধ্যা হয়ে অন্ধকার নামার ফলে সবাই বাড়িতে ফিরে আসে আর পরদিন আবার খোঁজ করবে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সবাই যখন আবার সেখানে যায় সেই বাচ্চার খোঁজে, তখন গিয়েই তারা দেখতে পায় যেখানে সেই পোড়ো বাড়ির নদীর ঘাট ছিল সেখানে সেই বাচ্চাটা কোমর থেকে ওপরের দিকে মাথা পর্যন্ত নদীর পাড়ে মাটির উপরে পড়ে আছে আর কোমর থেকে পা পর্যন্ত পানির মাঝে। তারা সবাই দৌড়ে যায় সেই শিশুটির দিকে। উপর হয়ে থাকা সেই শিশুটিকে একজন লোক চিৎ করে শোয়াতেই বুঝতে পারে শিশুটি আর এই দুনিয়ায় নেই। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো শিশুটির পেটের মাঝে কোনো পানি নেই। একটা শিশু যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার পেটে পানি থাকবে, কিন্তু এই শিশুটির তেমন কিছুই হয়নি। আর ভয়ের ব্যাপার হলো শিশুটির ডান পায়ে একটি হাতের ছাপ স্পষ্ট, যেন কেউ একজন খুব শক্ত করে তার পা ধরে একটা হ্যাঁচকা টান দিয়েছে। তবে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় একটা ব্যাপারে, শিশুর গলায় প্রায় 4টা আঙুলের দাগ আর সেই দাগের জায়গাগুলো যেন হালকা পুড়ে গেছে, যেমন কোনো গরম লোহা দিয়ে কাউকে ছেঁকা দিলে হয়। সবাই সেই দাগটি দেখে ধারণা করে কিছু একটা তাকে পানির মাঝে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলে, যার জন্য শিশুটির পেটে কোনো পানি নেই, কারণ পানি খাওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এভাবে পানির মাঝে থেকে কি টেনে নিয়ে গেল আর কে তার গলা টিপে মেরে ফেলল, এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। এরপর থেকে সবার মাঝেই আবার চাপা একটা ভয় শুরু হয়। তার মাঝেই গ্রামে আবার শুরু হলো রাতে এক নতুন ঘটনা। অনেকেই একটা মহিলা অবয়ব দেখতে শুরু করলো। রাতের বেলা একা থাকলেই কেউ দেখতে পায় একটা ছায়ামূর্তি ভেসে যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গা দিয়ে, আর সাথে একটা কি
ক্ষীণ কান্নার আওয়াজ। গ্রামের মানুষের এমন অবস্থা হলো যে কেউ আর কোনো জরুরি কাজ ছাড়া সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হয় না, আর বের হলেও লণ্ঠন হাতে কয়েকজন একসাথে বের হয়। এর মাঝেই গ্রাম থেকে আরো 2টা বাচ্চা হারিয়ে যায়। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই পোড়ো বাড়ির আশেপাশে। তাদের সেখানে কে নিয়ে যাচ্ছে বা তাদের সাথে কি হচ্ছে এর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। শুধু সব শিশুর গলায় সেই পরিচিত আগুনে পোড়া আঙুলের ছাপ। এভাবে যখন গ্রামের সব লোক প্রায় ভয়ে আর আতঙ্কে দিশেহারা হয়ে গেল, ঠিক সেই সময় ইসমাইল ব্যাপারীর বাড়ির কাচারি ঘরে দেখা মিলল পাকা দাড়ি ভর্তি মুখের, সাদা পাঞ্জাবি পরা এক অচেনা লোকের। তিনি যখন গ্রামের সেই কাচারি ঘরে এসে বসেছেন তখন সন্ধ্যা। গ্রামের অনেক লোক তাকে ঘিরে বসে। তিনি বললেন তার নাম মৌলানা কালু শাহ ফকির। তিনি ভবঘুরে মানুষ। এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ানোই তার নেশা, আর বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে নামাজ কালাম পড়েই তার জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়ে দিতে চান। তবে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাগল ছেলেকে দেখে তিনি এদিকে এগিয়ে আসেন, আর সেই পাগল ছেলের পিছু নিয়েই এই গ্রামের ভেতরে প্রবেশ করেন। তারপরে ইসমাইল ব্যাপারী তাকে গ্রামে ওলা বিবি আসা সহ সবকিছু খুলে বলেন। রাখাল কি করে পাগল হলো সেটাও জানান। তারপর গ্রামে বাচ্চা শিশু নিয়ে উৎপাত এবং তাদের রহস্যজনক মৃত্যু নিয়েও বিস্তারিত কথা বলেন। সব শুনে মৌলানা কালু শাহ ফকির কিছু সময় চুপ করে থাকেন। তারপরে চোখ বন্ধ করা অবস্থায় সবার উদ্দেশ্যে বলতে শুরু করেন, এই গ্রামে একটা খারাপ কিছুর নজর পড়েছে। আমি সেটা গ্রামের মাঝে ঢুকতে ঢুকতেই বুঝতে পেরেছি। আল্লাহর দয়ায় তার কালামের প্রদত্ত কিছু দক্ষতা আমি পেয়েছি। আল্লাহর রহমতে আমি এই সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাআল্লাহ। মৌলানা কালু শাহ ফকির সেদিন থেকেই থাকতে শুরু করেন ইসমাইল ব্যাপারীর সেই কাচারি ঘরের মাঝে। পরদিন গ্রামের কিছু লোককে সাথে নিয়ে তিনি সেই পুরো বাড়িটা দেখতে গেলেন। বাড়ির চারপাশে তিনি বিড়বিড় করে কি যেন পড়লেন, আর ভালো করে সবকিছু খুঁটিয়ে দেখলেন। সেখানে তিনি বাড়িটার কাছে গিয়ে উপুর হয়ে হাতে কিছুটা মাটি তুলে নিলেন। তারপরে তার নাকের কাছে এনে শুকলেন। এরপরে সেই মাটি তিনি দ্রুত হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার লোকদের মাঝে ফিরে আসলেন। সেদিন তিনি কাচারি ঘরের সন্ধ্যায় আড্ডায় বসে বললেন, এখানে কিছু খুব বড় রকমের সমস্যা আছে, আর এটা কাটানোর জন্য আমার কিছু জিনিসের দরকার হবে। ইসমাইল ব্যাপারী বললেন, আপনার কি কি জিনিস দরকার আমাকে জানান, আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। মৌলানা কালু শাহ ফকির বললেন, আমার কিছু চালের গুঁড়া লাগবে, সাথে একটা মাটির পাতিল, কিন্তু সেটা হতে হবে শুধু কাঁচা মাটি দিয়ে বানানো, যা এখনো পোড়ানো হয়নি। আর সেই সাথে লাগবে কিছু কালো জিরা। যে দোকানদার উত্তর দিক হয়ে তার দোকানে বসে তার দোকান থেকে কালো জিরা কিনতে হবে, আর তা হতে হবে প্রথমবার দোকান খোলার সাথে সাথেই। সেদিন যেন সে দোকান খোলার পরপরই আপনি তার কাছ থেকে কালো জিরা নিয়ে আসতে পারেন। পরদিন তার কথা মতো সবকিছু নিয়ে আসা হলো। যথারীতি সেদিন সন্ধ্যায় কাচারি ঘরে আর দাঁড়ানোর মতো জায়গা নেই, এত মানুষজন। মৌলানা কালু শাহ ফকির বললেন, ওলা বিবির সেই ঘটনার দিন ওই বাড়িতে ছিল এমন একজন মানুষ আমার লাগবে, আর তাকে বাকি কাজটা করতে হবে। তাকে সে বাড়িতে যেতে হবে। ঘটনা যেদিন ঘটেছিল সেই সময়ের আশেপাশের একটা সময়, আর আমি যা যা বলবো সেটা ঠিকভাবে পালন করতে হবে। ভয় পেলে চলবে না, একজন সাহসী লোক দরকার। পরে সবার সম্মতিতে সেই প্রবীণ বৃদ্ধ চাকরকে রাজি করানো হলো। সেই বৃদ্ধ চাকর বলল, আমার তো বয়স হয়েছে, আর কিছুদিন পরে তো এমনিই মরে যাব। তবে আমার এই ছোট্ট জীবনে যদি এই গ্রামের কোনো উপকার করতে পারি, তবে যেন আমার মরেও শান্তি। এরপরে মৌলানা কালু শাহ ফকির বললেন, আমি আপনাকে এই মাটির পাতিলে আলো চালের আটা আর কালো জিরা পড়ে দেব। আপনাকে এটা নিয়ে যেয়ে সেই বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিয়ে আসতে হবে। তখন চারপাশে অনেক কিছুই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে পাত্তা দেওয়া চলবে না, আর ভয় পাওয়াও চলবে না। আপনাকে আপনার কাজ ঠিক মতো করে আসতে হবে, আর আসার সময় সেই বাড়ির সীমানায় কোনো জায়গা থেকে 3 মুঠ মাটি বা বালি তুলে আনতে হবে, এবং সেটা রাখতে হবে এই পাতিলে। প্রবীণ সেই চাকরটি সবকিছুতেই রাজি হয়ে যায়। তারপরে রাতে ছিল ভরা পূর্ণিমা, আকাশে তখন থালার মতো গোল চাঁদ। মৌলানা কালু শাহ ফকির পাতিলের মাঝে সবকিছু ভালো করে মিশিয়ে তার উপরে কি সব যেন মনে মনে বিড়বিড় করে পড়ে ফুঁ দিয়ে দিলেন।
তারপর প্রবীণ সেই চাকরের হাতে সেটি দিয়ে তার শরীরে বেশ কয়েকবার ফোঁ দিলেন। এরপরে মদানা কালুসা ফকির বললেন, এখন তুমি যাও, আমি যা যা বলেছি সব ঠিক মতো করবে। তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আমি তোমার শরীর বন্ধ করে দিয়েছি। আর একটা কথা মনে রাখবে, আসার সময় যা কিছুই হয়ে যাক না কেন, তুমি পেছনে ফিরে তাকাবে না। প্রবীণ লোকটি সবকিছু নিয়ে বের হয়ে যায় কাচারি ঘর থেকে। এরপর সবাই অপেক্ষা করতে থাকে কখন ফিরে আসবেন তিনি আর কি হয় তার সাথে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই প্রবীণ চাকরটি ফিরে আসে প্রায় ঘণ্টাখানেক পরে। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট, আর সারা শরীর যেন ভয়ে কাঁপছে, পুরো ঘেমে একেবারে গোসলের মতো অবস্থা। তারপরে এসেই তিনি বলতে শুরু করলেন, আমি যখন পাতিল নিয়ে এই কাচারি ঘর থেকে বের হয়ে যাই, তখন বাইরে জ্যোৎস্নার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি পাতিল হাতে নিয়ে মাঠের মাঝ দিয়ে যতই সেই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন কিছু একটা মনে হচ্ছে আমার পা টেনে ধরছে। আমি কিছুতেই হাঁটতে পারছি না সেই বাড়িটার দিকে। অনেক কষ্ট করে আমি সেই বাড়ির দিকে যাই, তখন দেখতে পাই কয়েকজন বাচ্চা ছেলে বাড়ির চারপাশে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের দৌড়ে বেড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তারপরেও কিছুটা অবাক হয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আমি বাড়ির পাশে গিয়ে দাঁড়াতেই সব বাচ্চাগুলো কোথায় মিলিয়ে গেল, আর আমার পুরো শরীরে অসহ্যকর একটা গরম তাপ অনুভব করতে লাগলাম। যেমন আগুনের অনেক কাছে দাঁড়িয়ে থাকলে শরীরে তাপটা এসে লাগে। আমি তাড়াতাড়ি করে পাতিলের মাঝে থাকা আলো চালের আটা আর কালো জিরাগুলো মুঠোয় ভরে নিয়ে বাড়ির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছেটানো শুরু করলাম। ঠিক তখনই বাড়ির মাঝে থেকে ভেসে আসতে লাগলো কয়েকজন মহিলার একের সাথে জোরে কান্নার আওয়াজ। আমি প্রথমে এই কান্নার আওয়াজ শুনে কিছুটা ভয় পেয়ে যাই, তারপরে জোরে হাত চালাতে শুরু করি। এর মাঝেই দেখি বাড়ির ওপরে একটা কালো মহিলা মানুষের অবয়বের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভয়ে ভয়ে আমি এগিয়ে যাই, আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি দ্রুত এগুলো ছেটাতে লাগলাম। যত সময় যাচ্ছিল কান্নার আওয়াজ ততই বাড়ছিল। আমি সাথে সাথে এইগুলো ছেটানো শেষ করে ফেললাম। তারপরে যেই বসে পাতিলের মাঝে সেখান থেকে মাটি তুলতে নিয়েছি, ঠিক তখনই আমার চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য ভেসে উঠল আমাদের বাড়িতে কাজ করা সেই 3 জন মহিলার মাঝে সবচেয়ে কম বয়সী মহিলার মুখ। সে যেন কয়েক সেকেন্ডের জন্য আমার সামনে এসে হাওয়ায় মিলিয়ে গেল। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পাতিল হাতে তুলে নিয়ে এক দৌড় লাগালাম গ্রামের দিকে, আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু করুণ কান্নার আওয়াজ। এই কথাগুলো বলে সেই প্রবীণ চাকরটি তার হাতে থাকা পাতিলটি এগিয়ে দিল মৌলানা কালুসা ফকিরের দিকে। মৌলানা কালুসা ফকির সেটা হাতে নিয়ে বলতে শুরু করলেন, আসলে আপনাদের বাড়িতে যে 3 জন কাজ করতেন, তাদের মাঝে একজন ছিলেন সন্তান সম্ভবা, আর তাদের এইভাবে সেই রাতে ফেলে আসার জন্য একটা চাপা কষ্ট নিয়ে মারা যায় তারা। আর সে কারণেই কোনো একটা বাসনা পূরণে গ্রামে এভাবে বাচ্চাদের ওপর তারা প্রতিশোধ নিতে শুরু করে। এটা আসলে দুষ্টু কোনো জিন বা যে কোনো কিছুই হতে পারে, যার যার বিশ্বাসের দিক থেকে আর কি। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এই দুনিয়ায় এমন কিছু রহস্য আছে যা সবসময় যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না, আর সেগুলোকে তাদের মতো করেই নিজেদের মধ্যে রেখে দেয়া ভালো। এই পাতিল আমি আমার নিয়ম মেনে কাল নদীতে যেয়ে পানির নিচে তলিয়ে দিয়ে আসব। আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের। এরপর থেকে আসলেই সেই গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। এদিকে কিছুদিন পর থেকে সেই পাগল হয়ে যাওয়া রাখাল ছেলেটাও আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এদিকে মৌলানা কালুসা ফকিরকে ইসমাইল ব্যাপারী তার কাচারি ঘরের পাশে একটা ঘর তুলে দেন থাকার জন্য।
প্রতিদিন সন্ধ্যার সময় সেই কাচারি ঘরের মাঝে ও বারান্দায় ছেলে বুড়ো সহ সবাই আড্ডায় যোগ দেয়। টিম টিম করে জ্বলতে থাকা লণ্ঠনের মাঝে মওলানা কালু ফকিরকেও দেখা যায় সেখানে। সবাই তাকে ঘিরে থাকে, আর তিনি প্রায় সন্ধ্যায় সবাইকে শোনান তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। সেই সব অভিজ্ঞতা নিয়ে না হয় অন্য কোনো দিন আপনাদের মাঝে ফিরে আসব। আমি তানভীর তুষার, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর জানাবেন ঘটনা কেমন লাগলো। এই বলেই তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। ছবির মতো সবকিছু দেখতে পেয়েছেন আশা করি, কারণ তানভীর তুষার যেভাবে লেখেন চোখের সামনে ছবিগুলো ভেসে ওঠে এবং তিনি বেশিরভাগ সময়ই নিয়ে আসেন গ্রাম বাংলার ভয়ের ঘটনা। ধন্যবাদ তানভীর তুষার আপনাকে। চলুন শুরু করা যাক। ঘটনাটি আমার বন্ধুদের সাথে ঘটেছে, তাই তাদের পরিচয়টি দিয়ে নেই। আমি আমার বন্ধু মিশাল, সিয়াম, বাইজিৎ, সোহান, শিহাব, আরো কয়েকজন, শুভ, জিহাদ, আমরা সবাই এক মাদ্রাসায় পড়ালেখা করি। তখন ছিল 14 তারিখ, শবে বরাত। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনায় যাই। ঘটনাটি শেয়ার করার আগে ফিরে যেতে হবে কয়েকদিন আগে। ঘটনাটা আমার বন্ধু মিশাল ও শিহাবের সাথে ঘটেছে। দিনটা ছিল শীতের দিন, চারিদিকে মাহফিলের মাইক তার আওয়াজ ভেসে আসছিল। সেই দিন দুবাইলে একটি ইসলামী মাহফিল হচ্ছিল। আমার বন্ধু সিয়াম অনেক ভ্রমণ প্রিয়, কিন্তু সেই দিন আমরা সেই মাহফিলে যেতে পারিনি পারিবারিক কারণে, কারণ মাহফিলটি আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল। তো মিশাল ও শিহাব যায়। সেই মাহফিলে ফিরতে ফিরতে ওদের অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি ছিল না। সেই রাস্তায় আসার পথে একটা মিল ছিল। একদিন একটা দুর্ঘটনার কারণে সেই মিলে আগুন লেগে যায় এবং অনেক মানুষ মারা যায়। তারপর থেকে সেই জায়গায় অনেক খারাপ কিছু ঘটতে থাকে। সেগুলো না হয় অন্যদিন বলা যাবে। মিশাল ও শিহাব বুঝতে পারল এত রাত্রে এখান দিয়ে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তখন তাদের মনে ভয় জাগতে শুরু করলো, কিন্তু কোনো উপায় ছিল না। তাদেরকে বাসায় যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে, বিকল্প রাস্তা নেই। তারা ভয়ে ভয়ে এগোতে থাকলো। মিশাল সেই কোম্পানির মিলের দিকে এগোতে থাকলো এবং তখনই তার কাঁধ কেমন যেন ভারী হয়ে উঠল। মিশাল কথা বলতে পারছিল না। শিহাব মিশালের আচরণটা কিছুটা লক্ষ্য করলো আর জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? সে উত্তরে বলল, ঘাড়টা কেমন যেন ভারী হয়ে গেছে দোস্ত। তখন তারা কিছুটা আন্দাজ করতে পারলো তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তারা মনে মনে আল্লাহকে স্মরণ করলো। হাঁটতে হাঁটতে সেই মিলের কাছে চলে আসলো তারা। ততক্ষণে মিশালের ঘাড় কিছুটা হালকা হয়েছে। যখন সেই মিলের কাছে আসলো, দূর থেকে কুকুরের আওয়াজ শুনতে পেল তারা। মনের ভেতর অজানা এক ভয় পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছে। হঠাৎ করে একটা ট্রাক ফুল স্পিডে এগিয়ে আসে। তারা ট্রাকের হেডলাইটের আলোয় দেখতে পেল কালো একটা অবয়ব রাস্তার ওপাশ থেকে এপাশে এসে পড়ল, কিন্তু তারপর আর কিছু দেখা গেল না। মূলত সেই জায়গায় অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। তাদের সাথেও তেমনটাই হতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। পরে আর তাদের সাথে তেমন কিছু ঘটেনি। আসার পথে শিহাব বলল, দোস্ত, আমার বাসা তো অনেক দূরে, আমি তো যেতে পারবো না, আজকে রাতটা তোর বাসায় থাকি। মিশালও রাজি হয়ে গেল। যখন রুমে ঢুকবে তখন মা বললেন, কিরে, যখন দূরে থাকে তখন বুঝতে পারিস না, যখন কাছে আসে তখন তো ঠিকই বুঝতে পারিস। মিশাল ও শিহাব হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে না মা কি বলছে। আসলে মিশালের আম্মু ও তার নানির সাথে জিন আছে। তার নানুর 7টা জিন এবং আম্মুর 3টা। হয়তো জিন থাকার কারণেই আম্মু বুঝতে পারে এবং তাদেরকে প্রশ্ন করে। ঘটনায় ফেরা যাক। তারপর মিশেলের আম্মু তাদের খেতে দেন। মিশাল খাওয়ার মাঝখানে বুকের মাঝখানে কেমন চাপ অনুভব করে। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। তো এবার চলুন 14ই ফেব্রুয়ারি শবে বরাতের রাতের সেই ঘটনায়। আমি জানি রমজান মাসে সকল শয়তান আল্লাহর কাছে বন্দী থাকে, কিন্তু জিন জাতি তাদের মতোই থাকে। তাদের মধ্যে খারাপ ভালো দুটোই আছে। চলুন ঘটনায় ফিরি। আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি একটা দোকানে। আমি আমার দোকান করছি। দোকান শেষে আমার একটা ফোনে মেসেজ আসে। মিশেলের মেসেজ,
কিরে, কোথায় তুই? আজকে তো সবে বরাত, চল পিকনিক খাই। বললাম, কে কে? বলল, আমরা সব বন্ধুরা। পরে আমিও রাজি হলাম। দোকান শেষ করে আমি ব্রিজের দিকে রওনা করলাম। তারা সেইখানে আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে, পিকনিক কোথায়? বাজিদের নানু বাড়ির জায়গাটা একদম নির্জন। সবাই ঠিক করলো ওইখানে যাবে, মজা হবে। আমিও তাদের সাথে তাল মিলালাম। হাঁটা শুরু করলাম বাইজিদের নানুর বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বাইজিদের নানুর বাড়ি একদম পাহাড়ি এলাকায়, জঙ্গলের মতো জায়গায়। রাত্রে সেই জায়গায় গেলে মানুষ ভয় পাবে। পরে আমরা সেই জায়গায় যাই আনুমানিক রাত 8টা, সাড়ে 8টার দিকে। আমরা সব বন্ধুরা মিলে হাঁটছি, গল্প করছি। হঠাৎ বাজার নিয়ে পাহাড়ি রাস্তায় উঠলাম। জায়গার নাম শিমলতলি পাহাড়, ভাটপাড়া। আমরা বাজার নিয়ে বাইজিদের নানুর বাড়ি প্রবেশ করলাম। ঘটনা বোঝার সুবিধার্থে বাইজিদের নানু বাড়ির বিবরণটা দিচ্ছি। তাদের বাড়ি শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্টের বাউন্ডারির পাশে, একটা বাগানের মাঝখানে বাড়িটা। আসলে বাগান বললেও ভুল হবে, জায়গাটা একদম নির্জন। আশেপাশে কলা গাছ, আকাশমণি গাছ আর অন্য কিছু গাছে বাগান ভরা। তাদের বাড়ির উল্টো পাশে একটা রাস্তা রয়েছে, যেটা 4 রাস্তার মোড়, মানে 4টা রাস্তা রয়েছে সেখানে। ঘটনায় ফেরা যাক। আমাদের আলাদা একটি রুম দেয়া হলো রান্না বান্না এবং রেস্টের জন্য। আমার বন্ধু সোহান ও সিয়াম মুরগি ও পেঁয়াজ, মরিচ, রসুন ইত্যাদি কাটতে ব্যস্ত। তখন আমি, মিশাল ও বাইজিদ চুল কাটার জন্য বের হলাম। কোথায় রান্না করার জন্য চুলা কাটবো বুঝতে পারছিলাম না। বাসা থেকে প্রায় 2 মিনিট হাঁটার পর একটা জায়গা পেলাম। বাইজিদ যখনই মাটিতে কোপ দিল, আমি একটি জিনিস লক্ষ্য করলাম, আমরা সেই 4 রাস্তার মোড়ে এসে পড়েছি। সাথে সাথে আমি তাদেরকে সতর্ক করে বললাম, এখানে চুলা কাটার দরকার নেই। দেখ, এমন জায়গায় এসেছি, 4 রাস্তার মোড়। এইখানে যদি কিছু হয় তাহলে আমরা হাজার চিৎকার করলেও কেউ শুনবে না। অতঃপর তারা আরেকটু কাছে বাসার পাশে কাঁঠাল গাছের নিচে চুলা কাটলো, কিন্তু আমরা কেউই লক্ষ্য করিনি যে ওই জায়গায় আরেকটি 4 রাস্তার মোড় ছিল। আমরা আগুনের জন্য লাকড়ি সংগ্রহ করতে লাগলাম। সবাই কাজে হাত লাগাচ্ছি। রাত আনুমানিক 11টা। আমি, মিশাল, সিয়াম ও শুভ ভূত.কমের অনেক বড় ভক্ত ছিলাম, তাই আমরা আনন্দটাকে একটু ভয়ানক বানাতে চাচ্ছিলাম। তাই ভূত.কমের একটি এপিসোড অন করলাম। কিন্তু বাকি যারা যারা ছিল তারা রাসেল ভাইয়ের কণ্ঠ শুনেই ভয় পেয়ে বলে, আরে বন্ধ কর, এই সময় এগুলো ছাড়িস না, ভয় লাগে। আমি বললাম, আরে ভয়ের মধ্যেও একটা এন্টারটেইনমেন্ট আছে। আমরা ভয়ানক কণ্ঠে ঘটনা শুনতে লাগলাম। কিছুক্ষণ পর শেষ হলো। আমরা খাওয়ার জন্য কলাপাতা রেডি করে বসে পড়লাম। আমাদের ছোট ভাই শুভ বলে উঠল, দাঁড়াও। সে খাবার থেকে একটু বিরিয়ানি উঠিয়ে এদিক ওদিক ছিটিয়ে দিল। মিশেলও সেম কাজটি করলো। তারা বলছিল এগুলো ছিটিয়ে দিলে নাকি জিনেরা দূরে থাকে, এগুলো খেয়ে নেয়, কাছে আসে না। কিছুক্ষণ পর মিশেল লক্ষ্য করলো গাছের ওপাশ থেকে কে যেন উঁকি দিচ্ছে এবং কে যেন শিহাবের পেছন দিকে চলে গেল, এবং লক্ষ্য করলো সোহান তার পাশে বসে আছে। সবাই সবার জায়গায়। তাহলে পেছন দিক থেকে কে গেল? সে ঘটনাটা বুঝতে পারে। রাত 12টা বাজে। শিহাবও সেম জিনিস লক্ষ্য করে, পেছনে তাকায়, দেখে কেউ নেই। মিশেল শিহাবকে চোখের ইশারায় কাউকে কিছু না বলতে অনুরোধ করে। আমরা সবাই খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া শেষে এখন আমরা রওনা দেব। রাত তখন 12:30 বা 35। আমরা যেই না বাইজিদের নানু বাড়ি থেকে বের হব, তখন মিশাল আমাদেরকে বলে, তাড়াতাড়ি হাঁট, এখানে বেশিক্ষণ থাকিস না। তখন আমাদের 20 মিনিটের মতো পথ বাকি। আমি মিশেলকে বললাম, কেন, কি হয়েছে? সে বলল, এখন কিছু বলতে পারবো না, তাড়াতাড়ি চল এই জায়গা থেকে, তাড়াতাড়ি। আমি বললাম, কেন, খারাপ কিছু হয়েছে? সে সব ঘটনা খুলে বলল সবাইকে। সবাই ভয় পাচ্ছিল, সবাই দোয়া দরুদ পড়ছিল। আমি যেমন ভয় পাচ্ছিলাম তেমন সিচুয়েশনটা এনজয় করছিলাম। আমরা প্রায় 10 মিনিট হাঁটি, আরো 10-15 মিনিটের রাস্তা বাকি। যখন আমরা পাহাড়ি রাস্তা ছেড়ে পাকা রাস্তায় উঠি, তখন আমরা লক্ষ্য করি একটি কুকুর আমাদেরকে দেখে দাঁড়ালো। কুকুরটি আমাদের সাথে হাঁটছে। আমরা তাড়াতাড়ি হাঁটছি, দোয়া দরুদ পড়ছি সবাই। কখনো আমাদের সাথে আসছে, এবং আমরা যখন ব্রিজটা পার হই তার আগ পর্যন্ত কুকুরটা আমাদের সাথেই ছিল। যখন আমরা ব্রিজে উঠে দেখতে পাই পেছন দিকে কুকুরটা একটা বাগানে ঢুকে গেল। আমরা যে যার বাসায় চলে যাই। শিহাবের বাসা দূরে হওয়ার কারণে শিহাব আমাদের সাথে থেকে যায়। আমরা কেউ কাউকে জানাইনি ঘটনাটা।
ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তখন আমরা ছোট ছোট সমস্যা ফেস করতে শুরু করি। সবার সাথে ঘটনা ঘটেছে, তাই একে একে সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মিশাল সেদিন মাদ্রাসায় যায়নি। আমি মিশালকে কল করলাম, মাদ্রাসায় না আসার কারণ জিজ্ঞাসা করলাম। বলল প্রচুর মাথা ব্যথা করছে তার। আমি রাত্রে যখন বাসায় আসব তখন আমি ফোনে মিশালের সাথে কথা বলছিলাম, আর আমাদের ঘটনা ভূত.com-এ শেয়ার করলে কেমন হবে সেটা জানতে চাচ্ছিলাম। ঠিক তখনই আমার মনে হলো কেউ আমার পেছনে দৌড়ে আসছে আমাকে ধরার জন্য। আমি ভয়ে দোয়া পড়তে থাকি। তখন 30-40 হাত দূরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। পরে তাড়াতাড়ি বাসায় চলে আসি। তারপরের দিন আমরা শিহাবকে কল করে জানতে চাই তার সাথে খারাপ কিছু ঘটেছে কিনা। সে যা বলল তা শুনে আমরা অবাক হয়ে যাই। সে নাকি ঘুমের মধ্যে বারান্দায় দাঁড়িয়েছিল, তার পরিবার দেখতে পেয়েছে, কিন্তু তার ঘুমের মধ্যে হাঁটা চলা করার অভ্যেস নেই। এই ঘটনার মাসখানেক পরে আমি, মিশাল, শুভ আর একটা ছোট ভাই ব্রিজে বসে আড্ডা দিতে দিতে ভয়ানক গল্প শেয়ার করছিলাম। রাত তখন আনুমানিক 9টা। এক পর্যায়ে মিশাল বলে একদিন এই ব্রিজে বসেছিল তারা, আর তখন আগুনের গোলার মতো দেখতে কিছু একটা গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছিল। মিশাল বলল, তুই তো ছিলি আমাদের সাথে, কিন্তু তোকে বলা হয়নি। আমি রীতিমতো রেগে গজগজ করতে লাগলাম। আমার ইচ্ছা ছিল জিন দেখার। আমি বললাম, এরপর যাই দেখতে পাবি আমাকে দেখাবি। মিশাল বলল, ঠিক আছে। কথার মাঝখানে আমি লক্ষ্য করলাম মিশাল মসজিদের পাশের কবরস্থানের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হলো? মিশাল বলল, ওই দেখ কবরস্থানে ওটা কি। আমি ওটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটি আগুনের গোলা দাও দাও করে জ্বলছে। আমরা সবাই অবাক হয়েছিলাম। তারপর আর সেই জায়গায় থাকিনি, যে যার বাসায় চলে আসি। আমি একটু ভয় পেলাম, আবার খুশিও হলাম এতদিনের ইচ্ছা পূরণের জন্য। তো এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ঘটনা শুনলেন। ঘটনাটা কতটা ভয়ঙ্কর জানি না, কিন্তু ঘটনাটা আমার কাছে রহস্যময়।